শুরু করছি আজকের নতুন একটি বিশ্লেষণ। আজ আমরা একদম প্রাচীন কিন্তু দারুণ শক্তিশালী একটি রূপকথা নিয়ে কথা বলবো। গল্পটার নাম হল বটগাছ হরিণ রাজার করুণা। বিশ্বাস করুন, এই সাধারণ একটা গল্পের ভেতরে লিডারশিপ বা নেতৃত্ব আর একটা পুরো সিস্টেমকে কিভাবে বদলে ফেলা যায় তার এমন সব গভীর শিক্ষণীয় দিক লুকিয়ে আছে যা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন শুরু করা যাক। তবে মূল গল্পে যাওয়ার আগে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, প্রকৃত নেতারা আসলে কি করেন? তারা কি সব সময় একদম কঠোরভাবে নিয়মকানুন মেনে চলেন, নাকি অন্যকে বাঁচাতে প্রয়োজনে সেই নিয়ম ভেঙে ফেলার সাহস রাখেন? এই যে একটা গভীর নৈতিক সংকট, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা। পর্ব ১, মাংসাশীর স্বৈরশাসক। আমাদের এই গল্পের প্রেক্ষাপট তৈরি হচ্ছে প্রাচীন বেনারস রাজ্যে, আর ঠিক সেখানেই গল্পের প্রথম সংঘাতের সূত্রপাত। চলুন বিষয়টা একটু গভীরভাবে বুঝে নিই। এখানে একদম স্পষ্ট দুটো আলাদা দিক রয়েছে। একদিকে আছেন বেনারসের রাজা ব্রহ্মাদত্ত। মানুষ হিসেবে তিনি এক অদ্ভুত স্বৈরাচারী। প্রতিদিন তার মাংস খাওয়া চাই। আর নিজের এই শখের জন্য তিনি কি করেন জানেন? সাধারণ গ্রামবাসীদের তাদের নিজেদের কাজ ফেলে প্রতিদিন সকালে তার সাথে শিকারে যেতে বাধ্য করেন। আর ঠিক অন্যদিকে বনের গভীরে আছেন সোনালি হরিণ রাজারা, রাজা ব্যানিয়ান বা বটগাছ এবং রাজা ব্রাঞ্চ বা শাখা। তাদের দুজনের অধীনেই রয়েছে ৫০০টি করে হরিণ। তারা অত্যন্ত শান্তশিষ্ট এবং সত্যি ভীষণ সুন্দর দুজন নেতা। একেবারে আকাশ আর পাতাল তোফাত, তাই না? পর্ব ২, রাজকীয় উদ্যানের ফাঁদ। এবার একটু গ্রামবাসীদের দিকটা ভেবে দেখুন তো। প্রতিদিন এই শিকারে যেতে বাধ্য হয়ে গ্রামবাসীদের নিজেদের জীবন আর জীবিকা একেবারে ধ্বংসের মুখে পড়ছিল। তারা মরিয়া হয়ে একটা দারুণ কিন্তু নিষ্ঠুর ৩ ধাপের ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা তৈরি করে ফেলল। প্রথমে তারা ওই রাজকীয় উদ্যানের ভেতরেই ফসল ফলালো আর জলের ব্যবস্থা করল। এরপর লাঠি সোটা নিয়ে ২ রাজার হরিণের পালগুলোকে তাড়িয়ে সোজা উদ্যানের ভেতরে ঢুকিয়ে দিল। আর সবশেষে গেট বন্ধ। উদ্দেশ্য একদম পরিষ্কার, রাজা যেন ওই উদ্যানের ভেতরেই যখন খুশি শিকার করতে পারেন, আর গ্রামবাসীদের যেন অন্তত শান্তিতে নিজেদের কাজটুকু করতে দেন। রাজা ব্রহ্মাদত্ত তো এক জায়গায় এত হরিণ দেখে ভীষণ খুশি। বিশেষ করে তার চোখ আটকে যায় ওই ২ অপূর্ব সোনালি হরিণের ওপর। তিনি সাথে সাথে কড়া নির্দেশ দেন কোনো অবস্থাতেই যেন এই ২ রাজাকে মারা না হয়। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো অন্য জায়গায়। রাজার এই আদেশের কারণে ২ নেতা তো বেঁচে গেলেন, কিন্তু প্রতিদিন যখন রাজকীয় শিকার শুরু হতো, তীরের আঘাতে হরিণগুলো দিকবিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করত। ভাবতে পারেন কতটা ভয়ঙ্কর অবস্থা? প্রতিদিন শুধু বাঁচার তাগিদে ছুটতে গিয়ে অসংখ্য হরিণ পায়ের নিচে পিষ্ট হয়ে অকারণে আঘাত পেয়ে মারা যেতে লাগল। বাকি হরিণদের জন্য জায়গাটা আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপুরীতে পরিণত হল। পর্ব ৩, মৃত্যুর লটারি। এই ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ থেকে পালগুলোকে বাঁচানোর জন্য হরিণ রাজারা মিলে একটা পদ্ধতিগত বা ব্যুরোক্র্যাটিক সমাধানের কথা চিন্তা করলেন। এখন তাদের তৈরি করা এই আপাত ন্যায্য ব্যবস্থার নির্মম বাস্তবতাটা আসলে কতটা ভয়ঙ্কর তা একটু খেয়াল করুন। পদদলিত হয়ে এই অহেতুক মৃত্যুগুলো এড়াতে ২ হরিণ রাজা একটা চুক্তিতে এলেন। তারা ঠিক করলেন প্রতিদিন পালা করে এক পাল থেকে একটি করে হরিণ সোজা রাজপ্রাসাদের বধ্যভূমিতে চলে যাবে। প্রথম দিন রাজা ব্যানিয়ানের পাল থেকে একজন, পরের দিন রাজা ব্রাঞ্চের পাল থেকে একজন। ভেবে দেখুন, এটা ছিল আক্ষরিক অর্থেই মৃত্যুর একটা দৈনন্দিন লটারি। পালের বেশিরভাগ হরিণকে শান্তিতে বাঁচিয়ে রাখার জন্য এই চরম মূল্য চোকাতে হচ্ছিল। পর্ব ৪, এক মায়ের আকুতি। কিছুদিন এই সিস্টেমটা বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরই গল্পে আসে সবচেয়ে আবেগপূর্ণ মোড়। এই নতুন প্রতিষ্ঠিত ব্যবস্থাটি এবার তার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ল। একদিন লটারিতে রাজা ব্রাঞ্চের পালের একটি অল্প বয়সী মা হরিণের নাম উঠল। তার সবেমাত্র জন্ম নেওয়া একটা ছোট্ট শাবক ছিল। মা হরিণটি ভীষণ ভয় পাচ্ছিল, সে মারা গেলে তার ছোট্ট সন্তানটি তো না খেয়েই মারা যাবে। তাই সে মরিয়া হয়ে তার রাজার কাছে গিয়ে আকুতি জানাল। সে বলল অন্তত তার শাবকটি নিজে নিজে ঘাস খেয়ে বেঁচে থাকার মতো বড় হওয়া পর্যন্ত তাকে যেন একটু সময় দেওয়া হয়। এরপর সে নিজেই হাসিমুখে মৃত্যুবরণ করবে। এই একটা ঘটনা গল্পের আবেগ এবং জীবনের ঝুঁকিকে একেবারে আমাদের চোখের সামনে নিয়ে আসে। আর এই ঘটনাটি খুব চমৎকারভাবে ২ নেতার নেতৃত্বের বিশাল পার্থক্যটা
আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাজা ব্রাঞ্চের নেতৃত্বের ধরনটা খেয়াল করুন। তিনি ছিলেন ভীষণ কঠোর এবং নিয়মবদ্ধ। তিনি সোজাসাপটা মা হরিণটিকে বলে দিলেন, নিজের ভাগ্য মেনে নাও, কারণ তিনি নিজের তৈরি নিয়মের বাইরে গিয়ে অন্য কাউকে তার জায়গায় মরতে বলতে পারবেন না। হতাশ হয়ে সেই মা হরিণটি ছুটে গেল রাজা ব্যানিয়ানের কাছে। রাজা ব্যানিয়ান ছিলেন একেবারেই অন্যরকম, অত্যন্ত সহানুভূতিশীল। তিনি নিয়ম ভাঙতে এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি মা হরিণটিকে অভয় দিয়ে বললেন সে যেন ফিরে গিয়ে তার সন্তানের যত্ন নেয় আর তিনি তার জায়গায় অন্য কাউকে পাঠাবেন। এই পর্যায়ে আর এসে একটু থামতে চাই। ভাবার মতো একটা দারুণ প্রশ্ন এখানে চলে আসে। যখন একটা খুব কঠোরভাবে সাজানো সিস্টেম সমাজের সবচেয়ে দুর্বল আর অসহায়দের রক্ষা করতে ব্যর্থ হয়, তখন আসলে কি ঘটে? পর্ব ৫, সর্বোচ্চ ত্যাগ। ঠিক এই সংকটময় মুহূর্তেই ঘটে যায় এমন এক অভাবনীয় ঘটনা যা পুরো ব্যবস্থার ভিত্তিটায় নাড়িয়ে দেয়। রাজা ব্যানিয়ান কিন্তু অন্য কোনো হরিণকে ওই মা হরিণের জায়গায় পাঠাতে পারতেন না, কারণ সেটা তো আরেকজনের সাথে চরম অন্যায় হতো, তাই না? তাই তিনি যা করলেন তা ছিল কল্পনাতীত। তিনি লটারির সম্পূর্ণ নিয়মটাই ভেঙে ফেললেন। তিনি নিজেই রাজপ্রাসাদে গিয়ে সোজা বধ্যভূমির ব্লকে নিজের মাথা পেতে দিলেন। ভাবা যায়? রাজকীয় পাচক তো তাকে দেখে আক্ষরিক অর্থে হা হয়ে গেল, কারণ রাজার তো স্পষ্ট নির্দেশ ছিল এই সোনালি হরিণকে কোনোভাবেই মারা যাবে না। খবর পেয়ে স্বয়ং রাজা ব্রহ্মাদত্ত দৌড়ে এলেন। যে নেতাকে মৃত্যু থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল সে নিজেই কিনা নিজের জীবন উৎসর্গ করতে চলে এসেছে। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে এই অসাধারণ উক্তিটিতে। মানব রাজা অবাক হয়ে যখন জিজ্ঞেস করলেন যে তিনি কেন এখানে, রাজা ব্যানিয়ান খুব শান্তভাবে উত্তর দিলেন, আমি অন্য কাউকে তার জায়গা নিতে আদেশ করতে পারিনি, তাই আমি নিজেই এটি করার সিদ্ধান্ত নিয়েছি। একজন সত্যিকারের নেতা হিসেবে তিনি আরেকজন নিরপরাধকে অন্যের বদলি হিসেবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। এই আত্মত্যাগ শুধু একটা আবেগের বশবর্তী সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা অন্যায় সিস্টেমের বিরুদ্ধে সরাসরি এবং অত্যন্ত শক্তিশালী একটা ব্যাঘাতমূলক বা ডিসরাপটিভ অবস্থান। পর্ব ৬, করুণা পৃথিবীকে বদলে দেয়। একটা মাত্র অপ্রত্যাশিত এবং নিঃস্বার্থ সহানুভূতির কাজ কিভাবে একটা বৃহত্তর পদ্ধতিগত সমাধান নিয়ে আসতে পারে, এবার আমরা সেটাই দেখব। দেখুন, এই একটা ঘটনার প্রভাব কিভাবে বিশাল ঢেবের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। রাজা ব্রহ্মাদত্ত এই অবিশ্বাস্য ত্যাগে এতই মুগ্ধ হলেন যে তিনি সাথে সাথে রাজা ব্যানিয়ান আর সেই মা হরিণ দুজনকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এখানেই চমকের শেষ নয়। রাজা ব্যানিয়ানের করুণা শুধু নিজের মুক্তির মাঝেই সীমাবদ্ধ থাকল না। তিনি ওই পার্কের বাকি সব হরিণের মুক্তির আবেদন করলেন এবং রাজা তা মেনেও নিলেন। এরপর একে একে বনের অন্যান্য চারপেয়ে প্রাণী, আকাশের পাখি আর এমনকি সমুদ্রের মাছদেরও অভয়ারণ্য নিশ্চিত করা হলো। এটা সত্যি অবিশ্বাস্য। একজন নেতার প্রকৃত সহানুভূতি একটা সমাজের সমস্ত প্রাণীর সুরক্ষার জন্য পুরো সিস্টেমের নিয়মগুলোকে একেবারে নতুন করে লিখে দিল। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে এই প্রশ্নটা দিয়ে আপনাদের একটু ভাবাতে চাই। প্রাচীনকালের এই গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা দেয়। শুধু অন্ধের মতো নিয়ম মেনে চলাই সবসময় শ্রেষ্ঠ নেতৃত্বের পরিচয় নয়। একটু চিন্তা করে দেখুন তো, একটিমাত্র ব্যাঘাতমূলক কিন্তু গভীর করুণার কাজ কিভাবে আমাদের নিজেদের চারপাশের অন্যায় সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করতে পারে এবং সেগুলো নতুন করে লিখতে পারে। এই অসাধারণ চিন্তাটা নিয়েই আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।